আসসালামু আলাইকুম। আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু। আমার ছেলে ৫ই আগস্ট শহীদ হয়, কিন্তু বিগত এক বছরে দেশের যে পরিস্থিতি দেখতেছি, এই দেশের জন্য আমাদের সন্তানরা জীবন দেয় নাই, এই দেশের প্রত্যাশায় তারা রাস্তায় নামে নাই। এই দেশ আমাদেরও কাম্য না। আজকে এক বছরে কোনো শহীদ পরিবারের কোনো ব্যাপারেই যে উপদেষ্টা বলেন, সরকার বলেন, তারা এই পর্যন্ত খোঁজ খবর নেয়নি। আমি বর্তমানে আমার অবস্থায় বলি, আমার বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় আমার ছোট ছেলে ক্যান্সার ধরা পড়ে এবং ৭ মাস ১৩ দিনের মাথায় আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। এই পর্যন্ত সরকার থেকে আমার ছেলের ট্রিটমেন্ট বাবদ আমি ২-৩ জায়গায় গেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছি, আমাকে বসায় রাখছে, বলছে করবে। কোনো সরকার, এই সরকার, স্বাস্থ্য উপদেষ্টা কেউ আমাকে হেল্প করে নাই। আমাকে হেল্প করছে বিএমপি, হেল্প করছে আমার ছেলের চিকিৎসা বাবদ। কিন্তু আমরা যদি এখনও এই দেশে মুক্তভাবে কথা বলতে না পারি, চলাফেরা করতে না পারি, আমরা যদি স্বাধীনই না হই, সেই ফ্যাসিস্টের পরাধীনেই থাকি, তাহলে এই দেশের জন্য তো আমার সন্তানেরা জীবন দেয় না। আমরা তো এই দেশে আশা করি নাই। এই দেশ কবে ঠিক হবে তা বলা যাচ্ছে না। আসলে এই সরকার কি করতেছে? এই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না, আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারতেছে না। তাহলে তো এই সরকারের কাছে আমাদের আর কি প্রত্যাশা? কোনো প্রত্যাশাই নেই। গত সপ্তাহে প্রতিদিনের কাগজে যে সাংবাদিক তুহিন মারা গেল, তারও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি খবর প্রচার করতে যায় তাকে দিনে দুপুরে জখম করে মারা হয়েছে। এটা তো এই বাংলাদেশ নাই। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। আসলে কি বলবো, যেখানে যায়, যার কাছে ক্ষমতা যায়, সেই ক্ষমতাটা আঁকড়ে ধরে ওই অবস্থানেই থাকে, তখন সে আর তার নিচের মানুষগুলোকে মানুষই মনে করে না। এছাড়া আর বলার কিছুই নাই। আমরা জানি যে আপনার সন্তান যেভাবে শহীদ হয়েছে, সেই বর্ণনা দিতে গিয়ে আপনি বলেছেন যে আমি বিভিন্ন জায়গায় দাঁড়ে দৌড়েছি, একমাত্র বিএনপি যখন আমাকে সাহায্য করেছে তখন এনসিপি থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছিল। এই বিষয়টা আমি একটা বক্তব্য আপনার কাছ থেকে শুনছি, সেই বিষয়টা একটু বলবেন, কেন তারা এমন করবে? আমার উত্তরাতে আমার সার্জিদের সাথে দেখা হয়। আমার ছেলে 5ই আগস্ট মারা যায় সেপ্টেম্বরের মাঝামাঝি, আমার ডেট মনে নাই। তখন জিসানের ক্যান্সার ধরা পড়ছে এবং আমি একটা না 2টা ক্যামো পিজিতে দিয়ে ফেলছে। আমার জিসান 3টা ক্যামো পিজিতে দিছে। তারপরের ক্যামোগুলো আমি সিএমএইচে আমার বড় ছেলের প্রিন্সিপাল ব্যবস্থা করে দিছে। টাকা আমার দিতে হচ্ছে, কিন্তু সিএমএইচে আমি ট্রিটমেন্টটা পাচ্ছি। অনেক উন্নত, পিজি থেকে, সরকারি হসপিটাল থেকে সিএমএইচের চিকিৎসা অনেক উন্নত। আল্লাহ মাফ করুক, বলা উচিত না। পিজিতে থাকলে আমি আমার জিসানকে কতটুকু ফিরে পাইতাম আমার বিশ্বাস আছে, সন্দেহ আছে। তো উত্তরে দেখার পর সার্জিস আমাকে দেখে বলছে, মা আমি আপনার আব্দুল্লাহ, আমি আপনার বাসায় যাব। তো সাডেনলি সে একদিন সকালবেলা ফোন দিছে, আন্টি আমি আপনার বাসায় আসতেছি শুক্রবার। ডেটটা হচ্ছে হাসনাতের যেদিন বিয়ে থাকে, ও হাসনাতের বিয়েতে অ্যাটেন্ড করার আগেই আমার বাসায় আসে। আপনি যখন আমার বাসায় যাবেন তখন আপনার সাথে সম্পর্কটা আমার অন্য 10 জনের চেয়ে একটু হলেও ভালো হবে। সে আমার বাসায় যে 2 ঘন্টার মতো ছিল, চা নাস্তা খাইছে। আমার বড় ভাই, আমার বাবা নাই, আমার বড় ভাই একটা সরকারি স্কুলের টিচার। আমার ফ্যামিলি একদম নিম্নবিত্ত। আমি জানি আমার জিসানকে এই যুদ্ধে লড়াই করার জন্য আমি কতটা রাস্তায় ছিলাম। আমার জিসানের জন্য এমন কোনো দোয়ারে নাই যে আমি সাহায্য চাই না, কিন্তু কেউ দেয় নাই। বিএমপি, হ্যাঁ, আর একটা মানুষ আমাকে হেল্প করছে, সরি, হাদি, ইনকলাব মঞ্চের হাদি। প্রথম অপারেশনের, হ্যাঁ, ওসমান হাদি, প্রথম অপারেশনের সময় সে একবারে যে আমাকে 4 লাখ টাকা আমার বাসায় দিয়ে আসছে। আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ, যেটা আমি নিছি। আর বিএমপি, কিন্তু সরকার তো পারতো আমার জিসানের ট্রিটমেন্টটা। এবং স্বাস্থ্য উপদেষ্টা আমাকে প্রথমবার জিজ্ঞেস করছিল, নভেম্বরের 1 তারিখ আমার বড় ছেলের আর জন্মদিন ছিল, প্রথম আলোতে একটা প্রতিবেদন গেছে, ওইটা দেখি তারা আমাকে ডাকছে। আমি গেছি, উনি আমাকে বলছে কি চাই। তখন আমি বলছি আমি ক্যামো, রেডিও এগুলো সব প্রোভাইড করব, শুধু আমার ছেলের সার্জারিটা আপনি বাইরে করে দেন। উনি আমাকে মুখের উপরে বললো আমার ছেলে সার্জারি বাংলাদেশে বাইরে পায় না, ও তো আর যোদ্ধা না। আমার ছেলে যদি না পায় তাহলে উনি কোন হিসেবে উপদেষ্টা হয়েছে, কোন হিসেবে উনি বাইরে যায় ট্রিটমেন্ট করে? এই প্রশ্নটা আমার সরকারের কাছে রয়ে গেল। আর বললাম না, এনসিপির হাসনাতকে আমি ফোন দিছি, সার্জিত আমার বাসায় যাওয়ার পরে 2-3 দিন কথা হয়েছে, কিন্তু অপারেশনের আগে আমার এই অপারেশন 2টাতে অনেক কষ্ট গেছে, অনেক কষ্ট। আমার ফ্যামিলি, হয়তো বিএমপি আমার ট্রিটমেন্টে টাকা দিছে, কিন্তু আমার ছেলে তো অন্য খরচ আছে, একটা রুগীর পিছনে ওষুধ, এগুলোরও একটা বিগ অ্যামাউন্ট থাকে। আর ওর অসুখটা নর্মাল কোনো অসুখ না, 3rd স্টেজ ক্যান্সারের। ওকে
প্রায় 2-1 মাস পর পর রেডিও দেওয়ার পরেই ওকে ব্লাড দিতে হয়। অনেক কিছু প্ল্যাটিলেট কমে গেলে হাই অ্যান্টিবায়োটিক দিতে হয়। প্ল্যাটিলেটের ওষুধগুলোর প্রচুর দাম আমি জানি। তো এতটুকুই বলবো, হাসনাত আবদুল্লাহকে আমি অনেক ফোন দিছি, হাসনাত ফোন ধরে নাই, সার্জিসও ফোন ধরে নাই, কেটে দিছে কোনো। হ্যাঁ, আমার এখন অনেকেই বলে সার্জিস হাসনাতের নাম্বার আমার কাছে, ও আমার বাসায় গেছে, ও নাম্বার না দিলে তো আর আমি পাইনি। এটাই হচ্ছে কথা। ওরা আমার ছেলেদের রক্তের বিনিময়ে আজকে এনসিপি গড়ছে, রাজনীতিতে আছে, ওদেরকে কয়জন চিনত? আর সেই শহীদ পরিবারের সাথে ওরা এখন বিট্টে করতেছে। আসলেও বললাম না, বাংলাদেশের মানুষ কবে মানুষ হবে সেটাই বলা যাচ্ছে না। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। শেষ কথাটুকু এতটুকু ছাড়া আর বলার কিছু নাই। ওরা এই সরকারই বলেন আর এনসিপি বলেন, ওরা শহীদ পরিবারদের সাথে, যোদ্ধাদের সাথে পুরোপুরি বেইমানি করতেছে। আসলে আমার বড় সন্তান, আমি অনেক ছোটকালে আমার বাবা হারাইছি। আমার 2টা সন্তানকে আমি কখনোই বাবা ছাড়া ডাকি না। আমি জানি আমার ছেলে যেদিন মারা গেছে ওই দিন লাস্ট আমার হাতে ভাত খেয়েছো, এবং ও 12টার দিকে আইসা, বাইরে থেকে আইসা দুপুর 12টা আমার পায়ের উপরে শুয়ে ঘুমাইছে। ও লাস্ট ফোনে আমার সাথেই কথা বলছে 19 সেকেন্ড, আম্মু আধা ঘন্টার মধ্যে আসতেছি। ওই আধা ঘন্টা শেষ হয় না। আমার লাইফে নভেম্বরের 1 তারিখ যদি পারতাম আমি ক্যালেন্ডার থেকে মুছে ফেলতাম, আর আগস্টের 5 তারিখ মুছে ফেলতাম। নভেম্বরের 1 তারিখ হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন, আর আগস্টের 5 তারিখ হচ্ছে ও মারা গেছে। একটা বাবা মার জন্য এটা যে কত কষ্টের সেটা শুধু তার বাবা মাই জানে। আমার আব্দুল্লাহ মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় ওর আব্বু ব্রেন স্ট্রোক করে, ওর আব্বু মার্চের 16 তারিখ ব্রেন স্ট্রোক করে 18 তারিখ সকালে ওর আব্বু মারা যায়। এই যে 1400-1500 শহীদ পরিবারের মধ্যে আমার মনে হয় না আমার মতো অসহায় কেউ আছে। এই একটা বছর আমার বড় ছেলে মারা গেছে, আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে যুদ্ধ করতেছি। সেকেন্ড অপারেশনের পরে আমার ছেলেটা বলছে, আম্মু এবার আমাকে মাফ করে দাও, আমি আর পারতেছি না। ওকে আমি খাওয়াই দিছি, খাওয়ানোর পরে ও বলতেছে, আম্মু আমাকে 20টা টাকা দাও। তখন ওর পকেটে আবার 35 টাকা ছিল। আমি বলছি ওই 35 টাকা তুমি নিয়ে যাও। ও বলছে, আম্মু মামা বলছিল মিষ্টি খাওয়াবে, তখন তো বিজয় মিছিল। আমি বলছি হ্যাঁ তুমি আসলে পরে মিষ্টি আনতে যাবো। ও বলছে, আম্মু আমি লাস্ট উত্তরার মিষ্টি খাবো, আমি কিন্তু আশকোনার মিষ্টি খাবো না। আর এটাই ওর সাথে আমি বিদায় দিচ্ছি, সালাম দিয়ে ও চলে গেছে। আমি বলছি আজানের সাথে সাথে চলে এসো। ওর সাথে 7:36 আমার কথা হয়, 19 সেকেন্ড। 8:10 মহিলা মেডিকেল থেকে ফোন আসে, আম্মু আধা ঘন্টার মধ্যে ব্যাক করতেছি। এটাই লাস্ট কথা ওর সাথে। তাদের উদ্দেশ্যে 1 বছর অনেক কিছু বলছে। তারা এই শহীদ পরিবারের জন্য কিছুই করতে পারে না, তাদের নিরাপত্তা দিতে পারে না। যেখানে একটা শহীদ পরিবারের মেয়ে ধর্ষণ হয়, এই সরকারের কাছে আসলে এখন আর চাওয়া পাওয়া বলতে আর কিচ্ছু নাই। আমি আমার দিক থেকে বলবো, তারা একটা বিচার দেখাইতে পারে না, অন্তত 1-2টা বিচার দেখায় যাইতো। জুলাই যোদ্ধাদের চিকিৎসাটাও তারা ঠিক মতো করতেছে না। আসলে আমার এই সরকারের কাছে অন্তত এখন পর্যন্ত আমি কিছু আশা করি না। বললাম না, এই সরকার কিছুই করে নাই, তারা ওই লঙ্কায় যায় রাবণ হয়ে রয়েছে। আসলে এইটার উত্তর আমার কাছে নাই। আমি যেটা সত্য, আমি ওনাদের, আমার জিসানের পিছনে ওনাদের 70 থেকে 80% অবদান, এটা আমি স্বীকার করব, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। আপনি আমাকে যদি এনসিপির অনুষ্ঠানেও যাইতে বলেন, আমি যাই সার্জিদের সামনেই বলে আসতে পারবো। এই বুক ফোলানো ক্ষমতাটুকু আমার আছে। অন্তত আমার আবদুল্লাহকে হারানোর পরে এখন আর আমি কিছু ভয় পাই না। হারানোর কিছু নয়, আমার লাইফ থেকে এখন সব হারায় গেছে। আমার ছোট ছেলেটা হচ্ছে আমার আল্লাহ দেওয়া এখন লাস্ট অতিথি। ও যতদিন আমার কাছে আল্লাহর উপহার হিসেবে থাকবে, ওর হেফাজত করবে, এছাড়া আর কিছুই না।